হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা জারণ বিজারণ সম্পর্কে পড়ব। তো চলো আমরা শুরু করি। জারণ জারণ মানে হচ্ছে ইলেকট্রন। জারণ মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগের ঘটনা। জারণ মানে হচ্ছে তোমার ইলেকট্রন ত্যাগের ঘটনা। আর হচ্ছে বিজারণ। বিজারণ মানে হচ্ছে তোমার ইলেকট্রন গ্রহণের ঘটনা। জারণ মানে হচ্ছে তোমার ইলেকট্রন ত্যাগের ঘটনা, আর বিজারণ মানে হচ্ছে তোমার ইলেকট্রন গ্রহণের ঘটনা। এখন জারণকে ইংরেজিতে বলা হয় তোমার অক্সিডেশন। জারণকে ইংরেজিতে বলা হয় তোমার অক্সিডেশন, আর বিজারণকে ইংরেজিতে বলা হয় রিডাকশন। জারণকে ইংরেজিতে বলা হয় অক্সিডেশন এবং বিজারণকে ইংরেজিতে বলা হয় রিডাকশন। তাহলে জারণ হচ্ছে একটা অর্ধ বিক্রিয়া। জারণ হচ্ছে একটা অর্ধ বিক্রিয়া, আর বিজারণ হচ্ছে আরেকটা অর্ধ বিক্রিয়া। অর্থাৎ জারণ আর বিজারণ মিলে তৈরি হয় একটা পূর্ণ বিক্রিয়া। জারণ আর বিজারণ মিলে তৈরি হয় একটা পূর্ণ বিক্রিয়া। অর্থাৎ তুমি যদি আলাদাভাবে বলো যে জারণ বিক্রিয়া বা বিজারণ বিক্রিয়া, তাহলে কিন্তু সেটা তোমার ভুল হবে। তোমাকে বলতে হবে জারণ অর্ধ বিক্রিয়া, অথবা তুমি যদি বিজারণকে বলতে চাও তাহলে বলতে হবে বিজারণ অর্ধ বিক্রিয়া। আর যদি তুমি দুইটাকে একসাথে বলো, অর্থাৎ দুইটা অর্ধ বিক্রিয়া মিলে, যে এখানে একটা অর্ধ বিক্রিয়া, এখানে একটা অর্ধ বিক্রিয়া, দুইটা একসাথে মিলিত হয়ে তোমার হয় পূর্ণ বিক্রিয়া। অর্থাৎ তুমি জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারো, বা সেটাকে তুমি রেডক্স বিক্রিয়া বলতে পারো। দেখো, রিডাকশানের রেড এবং অক্সিডেশনের অক্স মিলে তৈরি হয় হচ্ছে তোমার রেডক্স। অর্থাৎ তুমি রেডক্স বিক্রিয়া বলতে পারো। তাহলে তুমি জারণকে বলবে জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণকে বলবে বিজারণ অর্ধ বিক্রিয়া। আর যদি আলাদাভাবে বলো, মানে যদি একসাথে বলো, তাহলে বলবে জারণ বিজারণ বিক্রিয়া অথবা রেডক্স রিয়েকশন। ঠিক আছে, রেডক্স রিয়েকশন বা রেডক্স বিক্রিয়া। ঠিক আছে, এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে জারণ কি বিজারণ কি, তাহলে তুমি কি বলবে? বা অথবা তোমার পরীক্ষায় চলে আসলো যে জারণ কি বিজারণ কি, তখন তুমি বলবে যে জারণেরটা আমি বলি যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক সত্তা কর্তৃক ইলেকট্রন ত্যাগ করাকে জারণ বলে। কোনো রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক সত্তা কর্তৃক ইলেকট্রন ত্যাগ করাকে জারণ বলে। এখন তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে যে সত্তা মানে কি? সত্তা মানে হচ্ছে অণু, পরমাণু অথবা তোমার আয়ন। সত্তা মানে হচ্ছে অণু, পরমাণু অথবা আয়ন। কোনো রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক সত্তা কর্তৃক ইলেকট্রন ত্যাগ করাকে বলে হচ্ছে তোমার জারণ। এখন যদি তোমাকে প্রশ্ন করে তাহলে বিজারণ কাকে বলে, তাহলে তুমি বলবে কোনো রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক সত্তা অর্থাৎ অণু, পরমাণু, আয়ন কর্তৃক ইলেকট্রন, এখানে ত্যাগের জায়গায় হবে তোমার গ্রহণ, ইলেকট্রন গ্রহণ করাকে বিজারণ বলে। ঠিক আছে, তাহলে জারণ হলো তোমার কোনো রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক সত্তা কর্তৃক ইলেকট্রন ত্যাগ করাকে জারণ বলে। বিজারণ হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক সত্তা কর্তৃক ইলেকট্রন গ্রহণ করাকে বিজারণ বলে। চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটাকে ক্লিয়ার করি। ধরো এখানে আছে সোডিয়াম একটা ইলেকট্রন সে ত্যাগ করলো। সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, সে হয়ে গেল সোডিয়াম প্লাস, তাই না? সোডিয়াম হচ্ছে গ্রুপ 1 এর মৌল, তার সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। অর্থাৎ সে একটা ইলেকট্রন দান করে সে নিয়নের মতো নিষ্ক্রিয়তা লাভ করে, তাই না? তো এখানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে হয়েছে সোডিয়াম প্লাস। এখন এটাকে আমি এভাবেও লিখতে পারি,
সোডিয়াম প্লাস প্লাস ইলেকট্রন। এখানে দেখো এখানে মাইনাস ছিল, এই পাশে চলে গেছে প্লাস। এখন আধুনিক পদ্ধতিতে এটা লিখলেও হবে, কিন্তু এটা লেখাটা হচ্ছে তোমার উত্তম, অর্থাৎ আমরা এটা লিখবো, এখানে বিয়োগ না দেখিয়ে এখানে যোগ দেখিয়ে দিব। ঠিক আছে, তো আরেকটা এক্সাম্পল দেখি আমরা, হাইড্রোজেন পারঅক্সাইড। এখন এখানে হাইড্রোজেন পারঅক্সাইডে হাইড্রোজেনটা হচ্ছে তোমার দর্শক আয়ন, এখানে ও যা ছিল তাই থাকবে, অর্থাৎ এখানে H+ হয়ে যাবে, হাইড্রোজেন থেকে হয়ে গেল হাইড্রোজেন আয়ন। এখানে দুইটা আছে, এখানে দিয়ে দিব 2। তারপরে এখানে অক্সিজেন, আচ্ছা অক্সিজেন ছিল, সে হয়ে যাবে মুক্ত অক্সিজেন। সে যেহেতু মুক্ত অক্সিজেন হয়েছে, অর্থাৎ সে দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে। এটা কিভাবে? আচ্ছা তোমরা নিশ্চয়ই জারণ সংখ্যা কনসেপ্টটা জানো, কোনো একটা যৌগের জারণ সংখ্যা হয় 0, তাহলে এখানে H এর জারণ সংখ্যা হচ্ছে +2, আর এখানে অক্সিজেনের জারণ সংখ্যা সাধারণ অবস্থায় হচ্ছে -2। এখানে -2 থেকে ওর জারণ সংখ্যা হয়েছে 0, অর্থাৎ -2 থেকে জারণ সংখ্যা হয়েছে 0, অর্থাৎ সে দুইটা ইলেকট্রন সে কি করেছে বলো, দুইটা ইলেকট্রন সে ত্যাগ করেছে। এখানে আমরা ত্যাগ না দেখিয়ে এই পাশে আমরা গ্রহণ হিসাবে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আরেকটা দেখি আমরা, ধরো যে এখানে ফেরাস আয়ন সে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ আয়রন থেকে সে অলরেডি দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, অর্থাৎ আয়রন থেকে সে দুটো ইলেকট্রন ত্যাগ করে ফেরাস হয়েছে, তাই না? সে যদি আরও একটা ইলেকট্রন ত্যাগ করে, আমরা এই পাশে ত্যাগ না দেখিয়ে এই পাশে গ্রহণ দেখালাম, অর্থাৎ সে ফেরিক আয়ন হয়েছে। এটা হচ্ছে তোমার জারণ। তাহলে জারণ বলতে আমরা আসলে কি বুঝি? জারণ বলতে আমরা বুঝি ইলেকট্রন ত্যাগের ঘটনা। আর যদি আমরা সংজ্ঞা বলি, সেটা হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক সত্তা কর্তৃক ইলেকট্রন ত্যাগ করাকে জারণ বলে। আর বিজারণ কাকে বলে? বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণের ঘটনা, কোনো রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক সত্তা কর্তৃক ইলেকট্রন গ্রহণ করাকে কি বলে বলো? ইলেকট্রন গ্রহণ করাকে বিজারণ বলে। এখন বিজারণের আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো যে ক্লোরিন, সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, সে হয়ে যাবে ক্লোরাইড, অর্থাৎ তার সর্বশেষ কক্ষপথে 17টা ইলেকট্রন আছে, সে যদি আরও একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে আর্গনের মতো নিষ্ক্রিয়তা লাভ করবে। তারপরে ধরো যে আয়োডিন সে যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে হয়ে যাবে আয়োডাইড। তারপরে দেখো যে ফেরিক আয়ন, সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে হয়ে যাবে ফেরাস আয়ন। আশা করি তোমরা জারণ কি বিজারণ কি সেটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা জানবো জারক কি আর হচ্ছে বিজারক কি। জারক হচ্ছে তোমার, আচ্ছা আমরা এখানে একটু বলি, জারণ ক্রিয়া সম্পন্ন করে। আরেকটা হচ্ছে তোমার এখানে লিখি বিজারণ ক্রিয়া সম্পন্ন করে। একটা হচ্ছে জারণ ক্রিয়া সম্পন্ন করে, আর একটা হচ্ছে বিজারণ ক্রিয়া সম্পন্ন করে। যে পদার্থটা তোমার জারণ ক্রিয়া সম্পন্ন করে, আরেকটা হচ্ছে যে পদার্থ তোমার বিজারণ ক্রিয়া সম্পন্ন করে। অর্থাৎ শোনো, এখন যে পদার্থ জারণ ক্রিয়া সম্পন্ন করে, আরেকটা হচ্ছে যে পদার্থ বিজারণ ক্রিয়া সম্পন্ন করে। বিজারণ ক্রিয়া যে সম্পন্ন করে তাকে বলা হয় তোমার জারক, আর যে জারণ ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় তোমার বিজারক। এখন যদি তোমার পরীক্ষায় আসে তাহলে তুমি কিভাবে লিখবে জারক কি বিজারক কি? তাহলে চলো আমরা দেখি। জারণ বিজারণ ক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়, ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়, তাকে জারক বলে।
জারণ বিজারণ ক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয় তাকে জারক বলে। এখন বিজারক কাকে বলে? তাহলে বিজারক হচ্ছে জারণ বিজারণ ক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হয় তাকে বিজারক বলে। ঠিক আছে, এর আগে আমরা তোমাদেরকে বলেছি জারণ হচ্ছে একটা অর্ধ বিক্রিয়া, জারণ হচ্ছে একটা অর্ধ বিক্রিয়া, বিজারণ হচ্ছে আরেকটা অর্ধ বিক্রিয়া, তাই না? এখন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে জারণ অর্ধ বিক্রিয়া কাকে বলে, জারণ বিজারণ বিক্রিয়ায়, জারণ বিজারণ বিক্রিয়ায় বিজারক কর্তৃক ইলেকট্রন ত্যাগের ফলে এর সংশ্লিষ্ট পরমাণুটি জারিত হয়। একে জারণ অর্ধবিক্রিয়া বলে, একে জারণ অর্ধবিক্রিয়া বলে। তাহলে জারণ অর্ধবিক্রিয়া কাকে বলে? জারণ বিজারণ বিক্রিয়ায় বিজারক কর্তৃক ইলেকট্রন ত্যাগের ফলে এর সংশ্লিষ্ট পরমাণুটি জারিত হয়, একে জারণ অর্ধবিক্রিয়া বলে। তাহলে বিজারণ অর্ধবিক্রিয়া কাকে বলে? জারণ বিজারণ বিক্রিয়ায় জারক কর্তৃক ইলেকট্রন গ্রহণের ফলে এর সংশ্লিষ্ট পরমাণুটি বিজারিত হয়, একে বিজারণ অর্ধবিক্রিয়া বলে। আচ্ছা, তোমাদের এখানে একটা শর্টকাট ফর্মুলা বলে দিই, সেটা হচ্ছে যে জাগ্রত বিজ্ঞান। এটার মানে কি? জাগ্রত মানে হচ্ছে তোমার জারক ইলেকট্রন, আর এখানে গ্রহণ, গ্রহণ করে, অর্থাৎ জারক ইলেকট্রন গ্রহণ করে। আর বি মানে হচ্ছে তোমার বিজারক ইলেকট্রন দান করে, বিজারক ইলেকট্রন দান করে অথবা বিজারক ইলেকট্রন ত্যাগ করে। তাহলে জাগ্রত বিজ্ঞান জারক ইলেকট্রন গ্রহণ করে আর বিজারক ইলেকট্রন দান করে অথবা বিজারক ইলেকট্রন ত্যাগ করে। এখন আমরা দেখব যে জারণ সংখ্যা কি। জারণ সংখ্যা কি? তো আগে আমরা সংজ্ঞাটা জেনে নিই। জারণ সংখ্যা কি? সেটা হচ্ছে যৌগ বা আয়ন সৃষ্টির সময়, যৌগ বা আয়ন সৃষ্টির সময় পরমাণুর ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জ সংখ্যাকে ওই মৌলের জারণ সংখ্যা বলে। যৌগ বা আয়ন সৃষ্টির সময় পরমাণুর ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জ সংখ্যাকে ওই মৌলের জারণ সংখ্যা বলে। এখন আমরা জারণ সংখ্যা নির্ণয়ের কিছু রুলস আছে, সেগুলো একটু দেখব। দেখো, মৌলিক অবস্থায় পরমাণুর জারণ সংখ্যা 0 হয়, অর্থাৎ মৌলিক বা আমরা সেটাকে বলতে পারি তোমার হচ্ছে মুক্ত অবস্থায়, মৌলিক অথবা মুক্ত অবস্থায় পরমাণুর জারণ সংখ্যা 0 হয়। যেমন ধরো সোডিয়াম, তারপরে পটাশিয়াম,
তারপরে হচ্ছে ক্যালসিয়াম, আয়রন, অক্সিজেন। এরা যখন মুক্ত অবস্থায় থাকে তখন এদের প্রত্যেকেরই জারণ সংখ্যা হচ্ছে তোমার 0। তারপরে হচ্ছে দেখো আয়নিক যৌগে জারণ সংখ্যা আয়ন সংখ্যার সমান হয়। এটা কীরকম? ধরো সোডিয়াম সে মুক্ত অবস্থায় আছে, সে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়েছে, অর্থাৎ এখানে যে সোডিয়াম প্লাস তার জারণ সংখ্যা হচ্ছে +1, অর্থাৎ আয়নিক যৌগে জারণ সংখ্যা আয়ন সংখ্যার সমান হয়। আবার ধরো যে ক্লোরিন থেকে হয়েছে ক্লোরাইড, সে কি করেছে একটা ইলেকট্রন সে গ্রহণ করে ক্লোরিন থেকে ক্লোরাইড হয়েছে, তাই না? একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন থেকে ক্লোরাইড হয়েছে, তাহলে তার জারণ সংখ্যা হচ্ছে -1। সোডিয়ামের জারণ সংখ্যা +1, ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1। এখন তোমরা সবাই জানো নিশ্চয়ই যে খাবার লবণের সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা আমরা কত দেখলাম? সে যখন আয়নিত অবস্থায় থাকে তখন সেটা সোডিয়াম আয়ন হয় এবং ক্লোরিন হয় ক্লোরাইড, অর্থাৎ এখানে +1 আর -1 দুইটা ভ্যানিশ হয়ে যায় হচ্ছে তোমার 0। অর্থাৎ কোনো এক যৌগিক অবস্থায় বা যৌগ অবস্থায় ওই যৌগের জারণ সংখ্যা হয় সবসময় 0। ধরো যে তুমি ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটার কথা বলি, তাহলে ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 2টা। আবার সেই ইলেকট্রন দান করতে পারে কয়টা? 2টা, কারণ সে গ্রুপ 2 এর মৌল, অর্থাৎ তার জারণ সংখ্যা হচ্ছে +2। এবং একটা ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে তোমার -1, আর 2টা ক্লোরিনের জারণ সংখ্যা কত হবে? -2, অর্থাৎ 2টা মিলে হয়ে যাবে ভ্যানিশ 0। অর্থাৎ যৌগের তোমার জারণ সংখ্যা হচ্ছে 0, আর মুক্ত অবস্থায় কোনো মৌলের জারণ সংখ্যা হচ্ছে 0। আচ্ছা, এখন আমরা দেখব জারণ সংখ্যা নির্ণয়ের কিছু রুলস। এই নিয়মগুলো তোমরা একটু খাতায় লিখে নিবা। যেমন দেখো, গ্রুপ 1 এর জারণ সংখ্যা হচ্ছে +1। এখানে ON বলতে আসলে বোঝানো হচ্ছে অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা। গ্রুপ 2 এর জারণ সংখ্যা হচ্ছে +2, গ্রুপ 3 এর জারণ সংখ্যা হচ্ছে +3। হাইড্রোজেনের ধাতব যৌগে জারণ সংখ্যা হচ্ছে -1, হাইড্রোজেনের অধাতব যৌগে জারণ সংখ্যা হচ্ছে +1। অক্সিজেনের ক্ষেত্রে তোমার সব পারঅক্সাইড যৌগে এর জারণ সংখ্যা -1, সাধারণ অক্সাইডের ক্ষেত্রে -2 এবং সুপার অক্সাইডের ক্ষেত্রে -1/2। তারপরে হচ্ছে তোমার ফ্লোরিনের ক্ষেত্রে দেখো -1, যখন ফ্লোরাইড যৌগের ক্ষেত্রে সকল ফ্লোরাইড যৌগের ক্ষেত্রে এর জারণ সংখ্যা হচ্ছে -1। তারপরে হচ্ছে এর পরেরটা হচ্ছে যৌগে অধিক তড়িৎ ঋণাত্মক মৌলের জারণ সংখ্যা ঋণাত্মক হয়। আর এটা হচ্ছে এবং সবশেষে যেটা আছে সেটা হচ্ছে কোনো মৌলের সর্বশেষ, আচ্ছা আমি এটার ছবি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবং সবার শেষের রুলসটা হচ্ছে আচ্ছা এটা আমি লিখে দিই। কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ জারণ মান হতে পারে, অথবা বিজোড় ইলেকট্রন সংখ্যা দ্বারা সর্বনিম্ন জারণ মান হতে পারে। তাহলে চলো আমরা এর একটা এক্সাম্পল দেখি। ধরো যে ক্লোরিন 17, ক্লোরিন এর ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p6, তারপরে হচ্ছে 3s2, তারপরে হচ্ছে 3p5। আচ্ছা, এখন এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, এখান থেকে 3px2, 3py2, আর এটা হচ্ছে 3pz1। এখন দেখো সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা কত আছে? সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7। তাহলে 7, ক্লোরিনের সর্বোচ্চ জারণ সংখ্যা 7 হতে পারে। এবং সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন কয়টা আছে? দেখো এখানে একটা আছে বিজোড় ইলেকট্রন, অর্থাৎ 1। এখন 1 কি সেটা প্লাস হবে নাকি মাইনাস হবে? সর্বোচ্চ জারণ সংখ্যা এটা হবে +7। এবং সর্বনিম্ন জারণ সংখ্যা দেখো, ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, সে কিন্তু 7টা ইলেকট্রন দান করতে পারবে না, সে বরঞ্চ একটা ইলেকট্রন গ্রহণ করে আর্গনের রীতি লাভ করবে বা আর্গনের মতো নিষ্ক্রিয়তা সে লাভ করবে, তাই না? আর্গনের মতো নিষ্ক্রিয়তা সে লাভ করবে, তাহলে সে কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করবে, তার জন্য এখানে মাইনাস হবে। আশা করি বুঝতে পারছো।
তো বন্ধুরা চলো আমরা এখন জারণ সংখ্যা নির্ণয় করব। ধরো এখানে আমি একটা যৌগ লিখলাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। এখানে ম্যাঙ্গানিসের জারণ সংখ্যা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা যেহেতু ম্যাঙ্গানিসের জারণ সংখ্যা বের করব তাই এটাকে আমরা x ধরে নিলাম। হ্যাঁ, তো পটাশিয়াম হচ্ছে গ্রুপ 1-এর মৌল। আমরা আগেই বলেছি গ্রুপ 1-এর মৌলের কোনো একটা মৌলের জারণ সংখ্যা হচ্ছে +1, তাহলে +1। আর ম্যাঙ্গানিসের জারণ সংখ্যা আমরা জানি না, বের করব। আর এখানে অক্সিজেন, তোমার আমরা এটা জেনেছি যে অক্সিজেন সাধারণ অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা -2, তাহলে -2 লিখলাম। এখানে অক্সিজেন কয়টা আছে? 4টা। তারপরে আমরা সমান দিয়ে দেখো এখানে এটা একটা হচ্ছে তোমার যৌগ। আমরা আগে বলেছি যে যৌগের জারণ সংখ্যা হচ্ছে কোনো একটা যৌগের পুরোটার মিলে জারণ সংখ্যা হচ্ছে 0। এখন দেখো আমরা বের করি, এখানে হচ্ছে +1 x আর -2 আর 4, তাহলে কত হবে? -8 = 0। তারপরে হবে এখানে x -7, এখানে হলে মানে যোগ বিয়োগ, তাহলে হবে -7, তাই না? সুতরাং x হবে তোমার 7। তাহলে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগে তোমার ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +7। তাহলে চলো আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট। এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত সেটা আমরা বের করব। তাহলে ক্রোমিয়াম একটা ক্রোমিয়ামের জন্য x আর 2টা ক্রোমিয়াম আছে, তাহলে x × 2 হবে, অর্থাৎ 2x। আমরা জানি পটাশিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1, আর এখানে পটাশিয়াম আছে কয়টা? 2টা, তাই না? তাহলে তারপরে হচ্ছে ক্রোমিয়াম এখানে একটা ক্রোমিয়ামের জন্য আমরা x, এখন 2টা ক্রোমিয়াম আছে সেটার জন্য হবে 2x + 2x। তারপরে দেখো এখানে অক্সিজেন আছে 7টা, আর আমরা জানি সাধারণ অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2 × 7, আর এটা একটা যৌগ, পুরা যৌগের জারণ সংখ্যা কত হবে? 0 হবে। তাহলে দেখো এখানে +2 হবে, 1 × 2 + 2 + 2x -14 = 0, ঠিক আছে? তারপরে দেখো 2x -2 = 0, তারপরে 2x = 12, সুতরাং x +6। তাহলে দেখো এখানে একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +2 আর 2টা ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +12। আশা করি বুঝতে পারছো। তো এখন চলো আমরা এর জারণ সংখ্যা নির্ণয় করব। H2SO5 পার অক্সো সালফিউরিক অ্যাসিড। আচ্ছা দেখো এখন এখানে সালফারের জারণ সংখ্যা কত সেটা আমরা বের করব। এই যে সালফারের জারণ সংখ্যা আমরা বের করব। তাহলে এখানে অক্সিজেন হচ্ছে তোমার অধাতব হিসাবে ব্যবহৃত হয়েছে, তাহলে অক্সিজেন হবে +1 × 2, তাই না? +1 × 2। তারপরে সালফারের জারণ সংখ্যা আমরা জানি না, আমরা বের করব, এটাকে x ধরে নিলাম। তারপরে এখানে অক্সিজেন, হ্যাঁ, অক্সিজেনের সাধারণ অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2 × 5, এখানে 5টা দেওয়া আছে, আর এটা একটা যৌগ, তাহলে যৌগের জারণ সংখ্যা কত? 0। তাহলে দেখো এখানে 1 × 2 হবে x, তারপরে হচ্ছে -10 = 0, সুতরাং x = কত হবে তোমার? +8। এখন চলো তো আমরা সালফারের ইলেকট্রন বিন্যাসটা করি। দেখো 1s2 2s2, তারপরে হচ্ছে 2p6 3s2, তারপরে হচ্ছে 3p4, তাই না? দেখো এর সর্বশেষ কক্ষপথে এখানে sp আছে, অর্থাৎ তাহলে যোগ হবে। তাহলে দেখো এখানে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে তোমার? 6টা, কিন্তু এখানে এর সর্বশেষ মানে এর জারণ সংখ্যা কত বলছে? 8 বলছে। এটা কি সম্ভব? আমরা আগে একটা রুলসে বলেছি কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন আছে সেটা হবে তার সর্বোচ্চ জারণ সংখ্যা, অর্থাৎ সালফারের সর্বোচ্চ জারণ সংখ্যা হবে তোমার 6, এর বেশি জারণ সংখ্যা তার হতে পারবে না, কিন্তু এর থেকে কম হতে পারবে, কিন্তু 8 যেটা কোনোভাবেই সম্ভব না। অর্থাৎ আমরা যদি প্রচলিত নিয়মে পার অক্সো সালফিউরিক অ্যাসিড এর জারণ সংখ্যা নির্ণয় করি তাহলে কিন্তু সেটা হবে না। আমাদের ঘাটনিক সংকেত ব্যবহার করে এর জারণ সংখ্যাটা বের করতে হবে। তাহলে চলো আমরা দেখি এটা কিভাবে করতে হয়। এর ঘাটনিক সংকেতটা হবে এভাবে, তারপরে অক্সিজেন, তারপরে এখানে সালফার, অক্সিজেন হাইড্রোজেন, তারপরে এখানে অক্সিজেন, ঠিক আছে?
তো এখানে দেখো এই ঘাটনিক সংকেতটা যদি তুমি খেয়াল করো তাহলে তুমি দেখবা এখানে দুইটি অক্সিজেন পরমাণু পার অক্সাইড বন্ধনে আবদ্ধ আছে, দুইটি অক্সিজেন পরমাণু পার অক্সাইড বন্ধনে আবদ্ধ আছে। আর আমরা জানি কোনো অক্সিজেন পরমাণু পার অক্সাইড বন্ধনে আবদ্ধ থাকলে তার জারণ সংখ্যা হয় -2। তাহলে দেখো আমরা করি এটা। এখানে অক্সিজেন আছে, অক্সিজেন +1, এখানে আছে 2 সালফার, সালফার আমি জানি না এক্স ধরে নিলাম। তারপরে হচ্ছে দেখো দুইটা অক্সিজেন পরমাণু পার অক্সাইড বন্ধনে আছে, তাহলে -1 × 2। তারপরে হচ্ছে বাকি তিনটা অক্সিজেন সাধারণ অক্সাইডে আছে, তাহলে -2 × 3। আর এটা যেহেতু একটা যৌগ তাহলে পুরোটার জারণ সংখ্যা হচ্ছে 0। তাহলে দেখো এখানে হবে +2, তারপরে এখানে এক্স, তারপরে এখানে হবে -2, তারপরে এখানে হবে -6 = 0। এখানে +2 -2 বাদ, সুতরাং x = এখানে মাইনাস আছে, ওই পাশে গেলে হবে প্লাস। তাহলে এখানে পার অক্সোসালফিউরিক অ্যাসিড এর সালফারের জারণ সংখ্যা হচ্ছে তোমার 6। এখন আমরা দেখব সোডিয়াম টেট্রাথায়োনেট। আচ্ছা, এখানে সালফারের জারণ সংখ্যা বের করতে হবে। তো চলো আমরা শুরু করি। এখানে আমরা জানি যে তোমার সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1, গ্রুপ 1 এর মৌল × 2। তারপরে সালফার এখানে একটা সালফারের জন্য x, তাহলে 4টা সালফারের জন্য হবে 4x। তারপরে আমরা জানি অক্সিজেন -2, এখানে আছে 6টা = 0। তারপরে দেখো এখানে +2 + 4x -12 = 0। তারপরে হচ্ছে তোমার 4x = -10 = 0, x = 10/4 অর্থাৎ +2.5। আচ্ছা, তুমি এখন চিন্তা করে বলো কোনো একটা এটা কি সম্ভব? দেখো সালফারের সর্বশেষ কক্ষপথে তোমার 6টা ইলেকট্রন আছে, তাই না? অর্থাৎ তার সর্বোচ্চ জারণ সংখ্যা 6 হতে পারে, 6 থেকে কম হতে পারে, তবে সেটাকে একটা পূর্ণ সংখ্যা হতে হবে। কিন্তু দেখো এখানে যে 2.5 হয়েছে, এটা কি পূর্ণ সংখ্যা হয়েছে? হয়নি। তাহলে আমাদের নিশ্চয়ই আমরা যদি প্রচলিত নিয়মে সোডিয়াম টেট্রাথায়োনেট যৌগের জারণ সংখ্যা নির্ণয় করি তাহলে সেটা ভুল হবে, আমাদেরকে ঘাটনিক সংকেত ব্যবহার করতে হবে। তাহলে দেখো সোডিয়াম প্লাস, তারপরে অক্সিজেন, সালফার, 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 অক্সিজেন, তারপরে সোডিয়াম প্লাস। তারপর এখানে দেখো এখানে হচ্ছে তোমার অক্সিজেন, 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 অক্সিজেন। এখন তোমরা যদি এই ঘাটনিক সংকেতটা খেয়াল করো তাহলে দেখবা এখানে দুইটা সালফার পরমাণু পরস্পরের সাথে সমযোজী বন্ধনে আছে। যেহেতু এই দুইটা সালফার পরমাণু পরস্পরের সাথে সমযোজী বন্ধনে আছে তাই এদের জারণ সংখ্যা হবে 0। এখন দেখো আমরা যদি ঘাটনিক সংকেত, আচ্ছা আমরা সংকেতটা এখানে লিখে দিই Na2S4O6 সোডিয়াম টেট্রাথায়োনেট। তাহলে দেখো এখানে হবে +1 × 2, তারপরে দুইটা যেহেতু সমযোজী বন্ধনে আছে তাই জারণ সংখ্যা হবে 0। তাহলে 0 × 2 প্লাস আর দুইটারটা আমরা বের করব 2x, তারপরে হচ্ছে তোমার -2 × 6 = 0। তাহলে এখানে হবে +2 + 2x -12 = 0। তারপর হবে 2x = তোমার 10, কারণ এখানে যোগ বিয়োগ করা হয়েছে, তারপরে x = 5। তাহলে তোমার এই সোডিয়াম টেট্রাথায়োনেট যৌগে সালফারের জারণ সংখ্যা কত হবে? একটা হবে 5, আরেকটা হবে তোমার 0। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসটি করার জন্য। যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। সো আল্লাহ হাফিজ।